প্রেগনেন্সি ডেট মিস হওয়ার আগে এমন কিছু সিনড্রোম দেখা দিয়েছিল যার জন্য আমি 50% কনফার্ম হয়েই গিয়েছিলাম যে কিছু গুড নিউজ হলেও হতে পারে। আমার ফার্স্ট প্রেগনেন্সি 7.5 মাসে মিসক্যারেজ হয়। এটাকে মিসক্যারেজ বলে না, কারণ তখন বেবি পুরোটাই তৈরি হয়ে গিয়েছিল। যাদের পুরো প্রেগনেন্সি জুড়ে লো লাইন প্যাসেন্টটা থাকে তাদের ক্ষেত্রে ভীষণই রিস্ক হয়ে যায় প্রেগনেন্সি। আর তাদের তো নর্মাল ডেলিভারি হয় না, তাদের সিজারই করাতে হয়। আর সিজার করালেও সেটা ভীষণই রিস্ক হয়ে যায়। একই পজিশনে বেশিক্ষণ বসে থাকা যাবে না, বা একভাবে একই জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না। হালকা চলাফেরা করতে বলেছিল, বেশি জোরে চলাফেরা করা যাবে না। আমি সবসময় লক্ষ্য রাখতাম যে লো লাইন প্যাসেন্টটা থাকলে প্রেগনেন্সি যদি ব্লিডিং হয় সেটা ভীষণই খারাপ। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শুক্রবার, অমাবস্যা। আমার ফার্স্ট মিসক্যারেজ হওয়ার পর থেকেই আমি অমাবস্যার উপোস করি। এর ফলে আমার লাইফে অনেক কিছুই চেঞ্জ হয়েছে, অনেক নেগেটিভিটিও দূর হয়েছে। পুজোর আগে পর্যন্ত নির্জলা থাকি, পুজো হয়ে যাবার পর ডালিয়া, লুচি, পরোটা এইসব খাই। আজকে আর কিছুই বানাতে ইচ্ছে করছে না, বাড়িতে সাবু মাখানোর জন্য প্রায় সব কিছুই আছে, তাই এই বেলা সাবু মাখাই খেয়ে নেব। ফ্রিজে কড়াইশুঁটি রাখা আছে, ভাবছি রাত্রে কড়াইশুঁটির কচুরি বানাবো। চলো সাবু মাখাতে মাখাতে তোমাদের সাথে শেয়ার করি প্রেগনেন্সিতে আমার লো লাইন প্যাসেন্টটা থাকায় আমি কি কি সাবধানতা অবলম্বন করেছিলাম, ডাক্তার আমাকে কিভাবে চলাফেরা করতে বলেছিল, প্যাসেন্টের পজিশন কিভাবে চেঞ্জ হয়ে পরে তা পোস্টেরিয়র হয়েছিল, সমস্ত কিছুই বলবো আজকের এই ভিডিওটা পুরোটা দেখো। যারা প্রেগনেন্সি প্ল্যানিং করছো বা প্রেগনেন্সি জার্নিতে আছো, বিশেষ করে যাদের লো লাইন প্যাসেন্টের সমস্যা দেখা দিয়েছে, তাদের জন্য আজকের এই ভিডিওটা ভীষণই হেল্পফুল হতে চলেছে। প্রেগনেন্সি ডেট মিস হওয়ার আগে এমন কিছু সিনড্রোম দেখা দিয়েছিল যার জন্য আমি 50% কনফার্ম হয়েই গিয়েছিলাম যে কিছু গুড নিউজ হলেও হতে পারে। সেই জন্য প্রেগনেন্সি ডেট মিস হওয়ার আগের দিনই আমি বাড়িতেই টেস্ট করেছিলাম, কিন্তু রেজাল্ট নেগেটিভ আসে। দেন আমি ডেটটা মিস হওয়ার পরের দিন করি, তখনও নেগেটিভ আসে। তারপরে আমি 1 সপ্তাহ ওয়েট করেছিলাম। তারপরে যখন আমি প্রেগনেন্সি কিট দিয়ে টেস্ট করলাম, হালকা একটু দাগ এসেছিল, মানে 2টো দাগই এসেছিল, কিন্তু একটা দাগ ভীষণই হালকা। প্রেগনেন্সি কনফার্ম হওয়ার জন্য আমরা পরের দিনই ডক্টরের কাছে যাই। ডক্টর ইউএসজি, টিপিএস, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট সমস্ত কিছুই করালেন, কিন্তু ডক্টর তারপরে যেটা বললো শুনে মানে আমাদের মাথায় প্রায় আকাশ ভেঙে পড়ার মতন। ডক্টর বললেন বাচ্চা দানি, মানে বাচ্চা যে থাকে সেই বাচ্চার দানিটা তৈরি হয়েছে, তাতে কিন্তু কোনো ভ্রূণ ছিল না। ডক্টরের কথা শুনে আমার বর ভীষণ ভেঙে পড়েছিল, কিন্তু তখনও আমি নিজেকে শক্ত রেখেছিলাম। অল্প বয়সে লাইফে এত ঝড়ঝাপটা সামলেছি, এইটা আর নতুন কিছু ছিল না আমার কাছে। আমার ফার্স্ট প্রেগনেন্সি 7.5 মাসে মিসক্যারেজ হয়। এটাকে মিসক্যারেজ বলে না, কারণ তখন বেবি পুরোটাই তৈরি হয়ে গিয়েছিল। আর 1.5-2 মাস পরও আমার ঘরে আলো করে আসার কথা ছিল, কিন্তু তার আগেই ও আমাদের ছেড়ে চলে যায়। সেকেন্ড প্রেগনেন্সি নিয়ে আমাদের আর সেরকম কোনো প্ল্যানিং ছিল না, কিন্তু তারপরে আমার আবার একটা সমস্যা দেখা যায়, যার জন্য আমি ডক্টরের কাছে যাই। সেই ডক্টরই আমাকে আবার বলেন যে যদি তোমাদের বেবির দরকার হয় তো তোমাদেরকে এই 1 বছরের মধ্যেই নিয়ে নিতে হবে, না হলে আমার যে সমস্যাটা হয়েছে ভবিষ্যতে আরও মানে বেড়ে গেলে তখন আরও বেবির ক্ষেত্রে প্রবলেম হতে পারে। তো সেই জন্যই আমরা এই বেবি প্ল্যানিংটা করেছি। তারপরে ডক্টর 20 দিন পর আমাকে আবার ডেট দিয়েছিল যে আবার ইউএসজি হবে। তো 20 দিন পরে আমি আবার ডক্টরের কাছে যাই। তো যাওয়ার পরে আমার ইউএসজি হয়েছিল। ইউএসজি রিপোর্ট এত ভালো এসেছে, মানে বেবিকেও দেখা দিয়েছে, প্লাস বেবির হার্টবিটও সেই সময় চলে এসেছিল। এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো যদি তোমাদের কারোর দরকার হয়। আর এই পার্সেলটা আজকেই এসেছে। কিছুদিন হয়েছে আমাদের বাড়িতে যে লাকি বাম্বো গাছটা আছে, জানি না পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। আমি একটা কাঁচের বাটির মধ্যে রেখেছিলাম, সেই জন্য কিনা বুঝতে পারছি না। সেই জন্য লাকি বাম্বো গাছটা রাখার জন্য এই গ্লাসের পটটা নিয়েছি। ভীষণ সুন্দর এসেছে, লিঙ্ক কমেন্টে আছে, তোমরাও চাইলে অর্ডার করতে পারো। এরপর আমরা প্রতি মাসেই ডক্টর চেক আপ করাই, যেহেতু প্রেগনেন্সির ফার্স্টের দিকে কোনো সমস্যা ছিল না। আর আমার ফার্স্ট থেকেই ইচ্ছে ছিল আমি পুরো প্রেগনেন্সিতে অ্যাক্টিভ থাকবো, সেই মতো আমি ডক্টরকে বলি। আর উনিও বলেছিলেন যে ভারী কাজ ছাড়া আমি সমস্ত কিছুই করতে পারবো, আর প্রেগনেন্সিতে অ্যাক্টিভ থাকা মা বেবি দুজনের জন্যই ভালো। আর প্রেগনেন্সি তো কোনো রোগ না, এটা একটা আনন্দের বিষয়, আনন্দে ভালোভাবে কাটাতেই উনি বলেছিলেন। তো সেই মতেই আমি মানে পুরোটাই করেছি, বাড়ির সমস্ত কিছুই করেছি, শুধু ভারী কাজ, ভারী জিনিস তোলা এগুলো করিনি।
এগুলো আমার বর করতো। বেঙ্গলে এই স্ক্যানটা হয় কি না আমি জানি না, কিন্তু আমাদের উড়িষ্যাতে প্রেগনেন্সির সময় 3 মাসে একটা স্ক্যান করানো হয়। যেসব বেবিদের ডাউন সিনড্রোম বা হয় না, অনেক বেবি জন্মের পর ঠোঁট কাটা বা জিনগত যদি কোনো সমস্যা থাকে সেইগুলো জানার জন্যে প্রেগনেন্সিতে 3 মাসে একটা উড়িষ্যায় স্ক্যান দেয় ডক্টর। তো সেই স্ক্যানটা আমি করিয়েছিলাম, আর সেই স্ক্যানটাতেই আমি জানতে পারি যে আমার প্ল্যাসেন্টা লো লাইন। মানে প্ল্যাসেন্টা হচ্ছে যেটাকে বাংলায় বলা হয় গর্ভফুল। মানে বেবি থাকে, বেবির নিচে যে গর্ভফুল, যেখান থেকে বেবি সমস্ত কিছু পুষ্টি পায়, মায়ের শরীর থেকে পুষ্টি মানে গর্ভফুলে জমা হয়, ওই গর্ভফুল থেকে বাচ্চারা শোষণ করে। প্ল্যাসেন্টার পজিশন বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকমের হতে পারে। কারুর অ্যান্টিরিয়র প্ল্যাসেন্টা হয়, কারুর পোস্টেরিয়র প্ল্যাসেন্টা হয়, আবার কারুর লো লাইন প্ল্যাসেন্টা। তো অ্যান্টিরিয়র আর পোস্টেরিয়র এই দুটো প্ল্যাসেন্টার পজিশন খুবই ভালো প্রেগনেন্সিতে। আর লো লাইন যে প্ল্যাসেন্টার পজিশন, এটা ভীষণই খারাপ বলে ডক্টরি ভাষায়। যাদের পুরো প্রেগনেন্সি জুড়ে লো লাইন প্ল্যাসেন্টা থাকে তাদের ক্ষেত্রে ভীষণই রিস্ক হয়ে যায় প্রেগনেন্সি। আর তাদের তো নর্মাল ডেলিভারি হয় না, তাদের সিজারই করাতে হয়। আর সিজার করালেও সেটা ভীষণই রিস্ক হয়ে যায়, ডক্টরের ক্ষেত্রেও সিজার করানো। আর আমাকে যেটা ডক্টর বললেন যে প্রেগনেন্সিতে প্ল্যাসেন্টার পজিশন চেঞ্জ হতে থাকে। লো লাইন প্ল্যাসেন্টা থাকলে মা বেবি দুজনেরই মানে ক্ষতি হতে পারে, উনি যেটা বললেন। আর আমাকে সবসময় বলেছিলেন যে কোনো ব্লিডিং হচ্ছে কি না, মানে সেইটার দিকে ভালো করে লক্ষ্য রাখতে। তো আমার প্রেগনেন্সিতে বলতে নিয়ে আমার কোনোদিনও ব্লিডিং হয়নি। আমি সবসময় লক্ষ্য রাখতাম যে লো লাইন প্ল্যাসেন্টা থাকলে প্রেগনেন্সি যদি ব্লিডিং হয় সেটা ভীষণই খারাপ। সেকেন্ড, উনি যেটা বললেন প্রেগনেন্সির ফার্স্ট ট্রাইমিস্টার আর থার্ড ট্রাইমিস্টার এই দুটো সময় স্বামী স্ত্রীর রিলেশানে থাকা যায় না, কিন্তু সেকেন্ড ট্রাইমিস্টারে অনেক ডাক্তারই বলে যে রিলেশানে থাকলেও থাকতে পারে সাবধানতার সাথে। তো যাদের লো লাইন প্লেসেন্টা আছে তাদের ক্ষেত্রে পুরোই বারণ, কোনো রকম কোনো রিলেশানে থাকা যাবে না। থার্ড, উনি যেটা বললেন কোনো ভারী জিনিস বা কোনো জলের বালতি মানে 2-3 কেজির থেকে ভারী কোনো জিনিস তোলা যাবে না। আর ফোর্থ, উনি যেটা বললেন যে মাটিতে বসে খাওয়া যাবে না বা ঝুঁকে কোনো কাজ করা যাবে না, যতটা সম্ভব উঁচু জায়গায় বসতে বলেছিলেন, মানে পেটে কোনো রকম প্রেসার দেওয়া যাবে না। সিঁড়িতে ওঠানামা করতে স্ট্রিক্টলি উনি বারণ করে দিয়েছিলেন। আর হচ্ছে দূরে কোথাও ট্রাভেল করতেও বারণ করে দিয়েছিলেন। আর বলেছিল যে বাইকে উঠতে পারি কিন্তু খুবই সাবধানে বাইকটা চালাতে হবে, খুবই আস্তে। একই পজিশনে বেশিক্ষণ বসে থাকা যাবে না বা একভাবে একই জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না, হালকা চলাফেরা করতে বলেছিল, বেশি জোরে চলাফেরা করা যাবে না। মানে উনি বেড রেস্ট দেননি, উনি বলেছিলেন অ্যাক্টিভ থাকতে, সমস্ত কিছু যতটা আমি করতে পারবো, আমার শরীর যতটা নিতে পারবে সেগুলো করতে, কিন্তু নিজেকে বুঝে শুনে নিজেকে দেখে। আর ব্লিডিংটা উনি বারবার বলেছিলেন ব্লিডিংটা যেন আমি মানে খেয়াল রাখি, সেরকম যদি ব্লিডিং হয় অবশ্যই উনাকে ফোন করে জানাই। সত্যি উনি আমাদের কাছে শুধুমাত্র যে ডাক্তার সেটা নয়, উনি আমাদের কাছে সত্যিই ভগবান। কথায় বলে না যে ডাক্তারের মধ্যেই ভগবান থাকে, চাইলে ওনারাই প্রাণ ফিরিয়ে দিতে পারেন, আবার চাইলে ওনারাই প্রাণ নিয়ে নিতে পারেন। এটা কিন্তু আমার লাইফে একদমই সত্যি। আজ ডাক্তারের ভুলের জন্যেই কিন্তু আমার ফার্স্ট বেবি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে, আবার ওই ডাক্তারের জন্যেই কিন্তু আমার সেকেন্ড প্রেগনেন্সি এত স্মুথলিভাবে আমি কাটাতে পেরেছি। তোমাদেরও যদি আমার মতন এরকম প্রবলেম হয়ে থাকে একদমই ভয় পাবে না, মনে জোর রাখবে, মনে সাহস রাখবে, আর সব সময় ভগবানকে স্মরণ করবে, কারণ ভগবান ছাড়া সত্যিই কিছু হয় না। আমি তো প্রচুর মানি আমার বুড়িমাকে, আমার বুড়িমা না থাকলে আমি হয়তো কোনোদিন ওই মা হতে পারতাম না। আর প্রেগনেন্সিতে সবসময় চেষ্টা করবে একটাই ডাক্তারের আন্ডারে থাকা, সেই তোমার সব কিছু সুবিধা অসুবিধাগুলো খুব ভালোভাবে চট করে বুঝে যাবে। কিন্তু বারবার ডাক্তার চেঞ্জ করলে নতুন ডাক্তার তোমার সমস্যা বুঝতে একটু টাইম লেগে যাবে, কিন্তু তোমার প্রেগনেন্সিটা কিন্তু থেমে থাকবে না। আমি কিন্তু দুটো প্রেগনেন্সি মিলিয়ে ভীষণ কষ্ট করেছি গো, ভীষণ কষ্ট পেয়েছি। আমার সামনেই অনেককে দেখেছি, আমার মাসির মেয়ে বা আমার যে বন্ধু বা আমার যে বান্ধবী আর কি, সবাইকেই দেখেছি, তারা কিন্তু এত কষ্ট পায়নি না, তাদের কোনো বমির সমস্যা ছিল না, তাদের কোনো প্রবলেম ছিল, মানে ওরা খুবই স্মুথলি ওদের প্রেগনেন্সি জার্নি। কিন্তু আমার প্রেগনেন্সি জার্নিটা না ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ভীষণই কষ্টের। কিন্তু বলে না যে কষ্ট করলে একদিন কেষ্ট পাওয়া যায়, সত্যি কষ্ট করেছিলাম বলে আজকে আমার মাম্মামকে আমি আমার কাছে পেয়েছি। তোমাদের যদি এরকম কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমার ভিডিওটা দেখলে আমাকে মনে করবে যে ওই বোন বা দিদি যাই ভাবো না কেন, যে সে এতটা কষ্ট করতে পেরেছে, মানে আমিও কষ্ট করতে পারবো। আর আরেকটা জিনিস মনে রাখবে, সবসময় ভগবানকে স্মরণ করবে,
পজিটিভ থাকবে, দেখবে তোমার সাথে কখনোই নেগেটিভ হবে না। সব সময় পজিটিভ থাকলে, পজিটিভ চিন্তা করলে তোমার সাথেও সবসময় পজিটিভই হবে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কত কাজ হয়ে গিয়েছে। এই বাম্বু গাছগুলো আমার বর নিয়ে এসেছে, প্রায় 1 বছর হয়ে গেল। এতদিন কোনো সমস্যা দেখা দেয়নি, হঠাৎ করেই দেখছি পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, আর দেখে যেন মনে হচ্ছে এটা ছত্রাক হয়েছে গাছটায়। তো সেই জন্য ভালো করে ধুয়ে ওই নতুন পটটার মধ্যে রাখছি, দেখি কিছু হয় নাকি চেঞ্জ। না হলে ওষুধ দোকান থেকে ওষুধ নিয়ে আসবো, কারণ আমার এটা খুবই পছন্দের গাছ, আমার খুবই ভালো লাগে। তো সে যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে বা কোনো কোশ্চেন থেকে থাকে আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই রিপ্লাই দেবো। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।